দিনের পর দিন কোথায় হারিয়ে যাচ্ছে শিশুরা? অপহরণ নাকি নিখোঁজের শিকার হয় তারা? পুলিশ সদর দপ্তর বলছে, গত 7 মাসে অন্তত 15,000 শিশু হারিয়ে যাওয়ার জেনারেল ডায়েরি বা জিডি হয়েছে থানাগুলোতে। এদের মধ্যে আবার কেউ কেউ ফিরেও এসেছে, তবে নেই তার সঠিক হিসেব। শাহনাজ শারমিনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। কোলাহলে ভরা এই চেনা শহরে প্রতিদিন কত মানুষ আসে, কত মানুষ যায়, কিন্তু এই ভিড়ের মধ্যেই হঠাৎ হারিয়ে যায় কোনো এক চেনা মুখ, কোনো এক অবুঝ শিশু। 4 বছরের রূপা 1 বছর আগে বিকেলে খেলতে গিয়ে আর ফেরেনি। 10 বছরের বড় ভাই রিফাত সাইকেলের পেছনের সিট শূন্য নিয়ে ঘুরে বেড়ায় বোনের খোঁজে এখনো। পুলিশ একদিনে এসেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। আক্ষেপ রুনার মায়ের। চোখের জল আর অপেক্ষা শেষ হয় না। বারবার থানায় গেছি, হতাশ হয়ে ফিরছি। ওনারা আমাকে শিখাইয়া দেয়, দোয়া পড়ো, আল্লাহকে ডাকো। দেশে এবং বিদেশের ভাই বোন সবার কাছে আমার অনুরোধ যে সবাই মিলে আমার মেয়েকে খুঁজুন। 5 বছরের মুস্কান আর 8 বছরের সাইদ, 2 ভাই বোন খেলছিল নানা বাড়ির সামনে। সেখান থেকে বেড়ানোর প্রলোভন দিয়ে পাশের হোটেলের কর্মচারী 2 শিশুকে অপহরণ করে। থানার পাশাপাশি মুস্কানের বাবা জুয়েল মুন অ্যালার্ট টোল ফ্রি নাম্বার 13219 যোগাযোগ করে। সৌভাগ্যবান এই পিতা ফিরে পান শিশুদের। মেয়েকে নিয়ে চলে যাওয়ার পরে আমার ছোট ভাই আর কি মুন অ্যালার্টকে করে ইনফরমেশন করে। যখন মনে করেন এই অ্যালার্টটা জারি হওয়ার সময় এই আসামি রাত্রে না সকালবেলা সম্ভবত ও দেখছে। দেখার পরে ওই সদরঘাট টার্মিনালে একটা আপনার বিলবোর্ড আছে, বিলবোর্ডে যখন মেয়ের ছবি ভাইসা উঠছে, ও ভয়তে আমার মেয়েকে ওইখানে রেখেই চলে গেছে। গত 7 মাসে 15,000 শিশু হারানোর জিডি হয়েছে সারা দেশের থানাগুলোতে। অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী মাসে গড়ে হারিয়ে যাচ্ছে 2245 জন শিশু। এদের মধ্যে বড় একটি সংখ্যা ফিরেও এসেছে দাবি পুলিশের। আর উদ্ধারের পর সবাই কি ফিরতে পারে আপন ঠিকানায়? তাদের আশ্রয় কোথায় হয়? অপরাজয় বাংলা শেল্টার হোমের হালিমা তাই 8 বছর পরেও ফিরতে চায় নিজ বাড়িতে। ভাইয়ার সাথে আর নানির সাথে বাইরে কোথাও যাচ্ছিলাম, পিছে আমি ঘুমায় গেছিলাম। পরে বাস থামছে, নানি আর ভাইয়া নেমে গেছে। ভাইয়াকে দেখতে ইচ্ছে। আবার এখানে আশ্রয় থাকা নুরুন্নাহারের মনে ছিল মাত্র 2টি শব্দ। সেই সূত্র ধরেই স্বেচ্ছাসেবকদের সহায়তায় 8 বছর পর বাড়ি ফিরে সে। যে জেলা থেকে ওরা বড় হয়েছে সেই জেলা এবং যেখানে থেকে বড় হয়েছে গ্রাম, এই দুটো নাম বলতে পারলে আমরা কোনো না কোনোভাবে ক্লু বের করে আমরা সেখানে পৌঁছাই। শিশুরা অনেক ছোটোতে হারাই গেছিল, 6 বছর আমরা পেয়েছিলাম। তো বলতো যে আমার হচ্ছে বাংলা বাজার নোয়াখালী। শিশু নিখোঁজ হওয়ার প্রথম কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে এটিকে গোল্ডেন আওয়ার্স বলা হয়। এই সময় যত দ্রুত অনুসন্ধান করা যায় এবং বেশি সংখ্যক মানুষকে তথ্য জানানো যায়, তবে শিশুকে শনাক্ত করার সম্ভাবনাও বেড়ে যায়। শাহনাজ শারমিন, 71, ঢাকা। রংপুরে চাঞ্চল্যকর 4 হত্যা নিয়ে সব তথ্যই খতিয়ে দেখবে পুলিশ। দুপুরে নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন নতুন পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ। দুপুরে গণপতি চক্রবর্তীর বাড়িতে গিয়ে ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের জানান, এই হত্যাকাণ্ডের বিষয় তদন্ত চলমান আছে। সাক্ষ্য প্রমাণ শেষে সুবিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে পুলিশ। সব আলামত সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ কমিশনার আরও জানান, এই হত্যাকাণ্ডে মাদকের প্রভাব রয়েছে। খুব দ্রুতই রংপুরকে মাদক মুক্ত করার ঘোষণা দেন মাহবুবুর রশিদ। মামলা একটা চাঞ্চল্যকর ঘটনা। এই মামলা নিয়ে সারা দেশে নানা রকম কথাবার্তা হচ্ছে। প্রতিটা কথাবার্তা আপনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে সেগুলার যথাযথ জবাব দিয়ে মামলাটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে যাতে একটা সুবিচার হয়, আমরা সেই চেষ্টাটাই করছি। বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিকেলে দলের কুমিল্লার 14 গ্রাম উপজেলা ইউনিট সভাপতিদের সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় জামায়াত সেক্রেটারি বলেন, বিএনপি 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় এসে তারা জুলাই সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে। এখন জুলাই সনদ অস্বীকার করার চেষ্টা করছে সরকার। সনদ বাস্তবায়নে সংসদের অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি। নইলে জনগণকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন গোলাম পরওয়ার।
70% লোক ভোট দিয়ে হাত যুক্ত করে যে সংস্কারের পক্ষে রায় দিল, সেটা যদি জনগণের সাথে দ্বিচারিতা করা হয়, তাহলে জামাত ইসলামী আর 11 দলের কোনো পথ থাকবে না। আমাদেরকে জনগণকে সাথে নিয়ে রাজপথের সংগ্রামেই আমাদেরকে এই দাবি আদায় করতে হবে। উই হ্যাভ নো অল্টারনেটিভ ওয়ে। ফলে আমরা তা চাই না। দেশকে স্থিতিশীল রাখা, সহিংসতা, সন্ত্রাস, জ্বালাও পোড়ার, অপোজিশনের যে ব্যাড কালচার থেকে দেশটাকে আমরা ফিরে আনতে চাই বলে আমরা ধৈর্যের সাথে পার্লামেন্টে এর নিষ্পত্তি চাইতেছি। কিন্তু সরকার জোর করে পার্লামেন্টে এটা সমাধান না করে আমাদেরকে তারা যদি রাজপথেই ঠেলে দিতে চায়, তো আমরা আর কি করব? উচ্চশিক্ষা, গবেষণা কিংবা আন্তর্জাতিক কর্মবাজার সবখানেই বাড়ছে বিদেশি ভাষার গুরুত্ব। তাই বাংলা ও ইংরেজির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তত একটি তৃতীয় ভাষায় দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। প্রাথমিকভাবে দেশের 30টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চালু হবে এই ভাষা শিক্ষা কেন্দ্র। আগামী বছর জানুয়ারির মধ্যে এই কার্যক্রম শুরুর লক্ষ্য ইউজিসির। শুরুতে আরবি, জাপানি, কোরীয়, চীনা ও ইতালীয় ভাষাকে গুরুত্ব দেওয়া হবে। বিস্তারিত দেখুন জুলিয়া তানহার রিপোর্টে। একসময় বিদেশে যাওয়ার প্রয়োজনেই নতুন ভাষা শেখার আগ্রহ ছিল বেশি। এখন সেই চিত্র বদলেছে। উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক যোগাযোগ কিংবা চাকরির বাজার বিভিন্ন ক্ষেত্রে বাড়তি দক্ষতা হিসেবে গুরুত্ব পাচ্ছে তৃতীয় একটি ভাষা। বিশেষ করে জার্মানি, চীন, জাপান সহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্থানীয় ভাষা জানা খুলে দিতে পারে বাড়তি সুযোগ। পাশাপাশি অনুবাদ সহ আন্তর্জাতিক বিভিন্ন কাজেও মিলছে সম্ভাবনা। এমন বাস্তবতায় বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষায় দক্ষ করে তুলতে দেশের 30টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। দেশের সর্ব অংশে প্রত্যেক রিজিয়নকে কভার করে আমরা 30টা বিশ্ববিদ্যালয়ে এরকম ল্যাঙ্গুয়েজ সেন্টার তৈরি করে দিব। ডিপ্লোমা থেকে শুরু করে অনার্স, মাস্টার্স সব ধরনের কোর্স সেখানে চালু থাকবে। তবে কোন বিশ্ববিদ্যালয়ে কোন ভাষা চালু হবে তা নির্ধারণ করা হবে চাহিদার ভিত্তিতে। আর প্রশিক্ষক নিয়োগ হবে কিভাবে সেটিও জানালেন তিনি। চাইনিজ এম্বাসির সাথে কথা বলেছি, জাপানিজদের সাথে আমরা কথা বলেছি আমরা এই কারণে যে যাতে করে নেটিভ ইনস্ট্রাক্টরদেরকে আমরা সেখান থেকে আনতে পারি। নেটিভ ইনস্ট্রাক্টর এবং আমাদের দেশের ইনস্ট্রাক্টর তাদের ব্লেন্ডিংয়ের মধ্য দিয়ে আমরা যখন এই কোর্সটা চালু করব তখন সেটা অনেক বেশি এফেক্টিভ হবে। শিক্ষার্থীদের আগ্রহ এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অবকাঠামোগত সক্ষমতা কতটা সব বিষয় বিবেচনায় নেয়ার কথা বললেন উপাচার্যদের কেউ কেউ। কোন ডিগ্রি সে অর্জন করছে, কোন সাবজেক্টে সে অর্জন করছে, সেটার পাশাপাশি তার কিছু কমন স্কিল বা কর্মদক্ষতা নিতে হবে। সরকার সেখানে আমাদেরকে সাপোর্ট দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা ব্যবস্থার জন্য আরও বাজেট রাখতে হবে। রায়হাজের কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করা শুরু করেছে। ম্যান্ডারিন, আরবি এবং আমরা জাপানিজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আমরা রিসোর্স ম্যাপিং করছি। এখন কোথায় কোথায় রিসোর্স পাওয়া যায়, শিক্ষক পাওয়া যায়, ইতিমধ্যে আমরা অনেককে পেয়ে গেছি। প্রাথমিক পরিকল্পনায় রয়েছে আরবি, চীনা, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, স্প্যানিশ ও ইতালীয় ভাষা। এর মধ্যে শুরুতে আরবি, জাপানি, কোরীয়, চীনা ও ইতালীয় ভাষাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। 2027 সালের জানুয়ারির মধ্যে এই কার্যক্রম শুরুর লক্ষ্য ইউজিসির। জুলিয়া তানহা, 71, ঢাকা। ভেজাল ও কৃত্রিমতার অন্ধকার দূর করে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের স্বপ্ন দেখালেন খাদ্য মন্ত্রণালয়ের নতুন কাণ্ডারি আফরোজা খানম। টেকসই ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নামছেন ভেজাল বিরোধী আপোষহীন এক সংগ্রামে। 71 টেলিভিশনকে নিজের দূরদর্শী নানা ভাবনার কথা জানিয়েছেন সফলভাবে বিমান মন্ত্রণালয় পরিচালনা করা এই মন্ত্রী। সাজিদ সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আকাশ ছোঁয়া স্বপ্নকে ডানা মেলতে শিখিয়েছেন সাফল্যের সাথে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে যুগান্তকারী সব অর্জনের পর গেল 21 আগস্ট আফরোজা খানমকে দায়িত্ব দেওয়া হয় খাদ্য মন্ত্রণালয়ে। হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে আনা সহ দৃশ্যমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। বিগত সময়ে আমার যে দায়িত্বটা ছিল আমি সেটা পালন করার সঠিক এবং সততার সাথে পালন করার চেষ্টা করেছি। দায়িত্বের জায়গা বদলালেও বদলায়নি তার কাজের গতি। 71 টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন খাদ্য মন্ত্রণালয়কে শতভাগ জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা। খাদ্যটাকে যেন
মানুষের কাছে এমনভাবে পৌঁছে দিতে চাই যাতে মানুষ সেখানে তার যে নিরাপত্তাহীনতা ছিল তার স্বাস্থ্য নিয়ে, জীবন নিয়ে, সেটা থেকে যেন আমরা তাকে উদ্ধার করতে পারি, সে যেন একটা স্বস্তির জায়গায় পৌঁছাতে পারে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহারে কিন্তু খাদ্য নিরাপত্তার কথাটাই বেশি বলেছেন, ওইটার উপরে গুরুত্ব দিয়েছেন, কারণ উনি সবসময় জনগণের কথা চিন্তা করেন, সেই চিন্তার বেসিসে কিন্তু এই খাদ্য নিরাপত্তার কথাটা এসেছে। শিশু থেকে বৃদ্ধ প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতে খাবারের গুণগত মান রক্ষায় জিরো টলারেন্স নীতির কথা জানান মন্ত্রী। স্পষ্ট করেছেন, কেবল সাময়িক অভিযান নয়, বরং স্থায়ী সমাধানের লক্ষ্যে দেশের খাদ্য পরীক্ষাগার ও ল্যাবরেটরিগুলোর আধুনিকায়ন করা হবে। আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। আমাদের যে রিসার্চ সেন্টারটা আছে সেটাকে আরও ডেভেলপ করার জন্য, যাতে আমরা সর্বরকমের খাদ্য সেখানে যেন আমরা পরীক্ষা করতে পারি। প্ল্যানিংয়ের মধ্যে আছে যে নিরাপদ খাদ্য যে দপ্তর যেটা আছে সেটাকে আমরা অলরেডি আমাদের ঢাকায় জায়গা নেওয়া হয়েছে আশুলিয়ার দিকে, ওইখানে আমরা একটা চাচ্ছি যে ওইটা আন্তর্জাতিক মানের একটা খাদ্য অধিদপ্তর করার জন্য, যাতে সব ধরনের খাদ্য আমরা ওইখানে পরীক্ষা করতে পারি। নতুন খাদ্যমন্ত্রীর এসব পদক্ষেপ দেশের মানুষের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করবে এবং স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সবার। সাজিদ সরকার, ৭১, ঢাকা। ভাদ্রের গরমে অসহনীয় জনজীবন। এই অবস্থায় আবহাওয়া অফিস বলছে, সাময়িক বৃষ্টির স্বস্তি দিলেও আবার গরম অনুভব হচ্ছে। বাতাসে ৯০% পর্যন্ত আর্দ্রতাই অসহনীয় গরমের কারণ। তবে আগামী ২৪ ঘন্টায় সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগের কিছু জায়গাতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। এদিকে নেপালের কারণে সরাসরি বাংলাদেশে প্রভাব পড়ার শঙ্কা নেই জানিয়েছে আবহাওয়া অফিস। শারমিনীরা রিপোর্ট। আকাশ পরিষ্কার, আবার হঠাৎ বৃষ্টির স্বস্তি স্থায়ী হচ্ছে না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। শুক্রবার সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমেনি। আবহাওয়া কর্মকর্তা জানান, ২৪ ঘন্টায় দেশের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, আর রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় উপকূলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বে অফ বেঙ্গলে একটা সার্কুলেশন আছে, এখনও যদিও সেটা লোয়ে পরিণত হয়নি। এর প্রভাবেও আমাদের উপকূলীয় এলাকায় একটু ঝোড়ো বাতাস, মেঘের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে বন্যার শঙ্কা আছে কিনা প্রশ্নের জবাবে বলেন, হাওড় অঞ্চলের হঠাৎ বন্যা সাধারণত আগাম বর্ষায় হয়। সাধারণত প্রি মনসুনে দেখা যায় যে আসাম বা ওই এলাকায় যদি বেশি বৃষ্টিপাত হয়, তার প্রভাবে যেটা হঠাৎ যে ফ্ল্যাশ ফ্লাড আমরা বলি, এটা হয়ে থাকে, আকস্মিক বন্যা হয়ে থাকে। তো ওই সময় এটার ক্ষতিকারক প্রভাবটা সবচাইতে বেশি, কারণ ওই সময় মাঠে প্রচুর ফসল থাকে, বিশেষ করে ধান। আমাদের আপ স্ট্রিমে বিশেষ করে আসাম বা মেঘালয়ের দিকে যদি প্রচুর বৃষ্টিপাত হয়, তখন হয়তো বা ওই ওয়াটার লেভেলটা রাইজ করবে, যে একেবারে বিস্তীর্ণ এলাকার ফসল ডুবে যাবে বা এরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। সাম্প্রতিক নেপালের ঘটনার পর বাংলাদেশে এমন দুর্যোগের ঝুঁকি নেই বলে মনে করছেন এই আবহাওয়াবিদ। ঘটনা ঘটছে, এটার প্রভাবটা পড়বে মানে ভারতের যে নেপাল এবং ভারতের বর্ডারের যে বিশেষ করে বিহার বা উত্তরপ্রদেশের দিকে, সম্ভবত আমার যতটুকু ধারণা যে বিহারের দিকে। তো ওটা দিয়ে আমাদের টেরিটরিতে আসতে আরও বেশ কিছুটা সময় লাগবে। শারমিনীরা, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।